নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। মমতা বন্দ্যোপাধ্যায়কে এত আন্ডার কনফিডেন্সের অভাব কখনো আপনারা কি দেখেছেন? তৃণমূলের প্রার্থী তালিকা সততার প্রতীক নাকি মমতা বন্দ্যোপাধ্যায়? সেই সততার প্রতীকের প্রথম আসন অর্থাৎ মেখলিগঞ্জ থেকে শুরু করে একেবারে কলকাতা, এমনকি উত্তর 24 পরগনা সহ বিভিন্ন জায়গায় সততার প্রতীক দলের নামধারী প্রার্থীরা একের পর এক বিভিন্ন ঘুষকাণ্ড থেকে শুরু করে একেবারে চাকরি দুর্নীতি থেকে শুরু করে সারদায় অভিযুক্তরা হলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। দলের পদে নানান অভাব অভিযোগ থাকা মানুষরা আছেন, সে তো আমরা জানি। কয়লা বাড়ি, কত কিছু না চুরির অভিযোগ, খাদ্য কেলেঙ্কারি থেকে শুরু করে সকলেই প্রার্থী হলেন। পরেশ অধিকারী, যার মেয়ের বিরুদ্ধে অভিযোগ চাকরি দুর্নীতিতে টাকা নেওয়ার অভিযোগ পরেশ অধিকারীর বিরুদ্ধে, তিনি প্রার্থী। খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, গ্রেফতার হয়েছেন, তিনিও হাবড়ায় জলজল করছেন প্রার্থী তালিকায় নাম। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে গিয়েছিলেন সব্যসাচী বিজেপিতে, তাকেও প্রার্থী করলো। এতটা কনফিডেন্সের অভাব মাটি মানুষের। কোনো প্রার্থী তালিকায় দু একটা বাদ দিলে বড় রদবদল কিন্তু নেই। হুগলিতে কয়েকটা বদল হয়েছে, অন্যান্য জেলাতেও কয়েকটা বদল হয়েছে, কিন্তু মোর অর লেস একেবারে 2021-এ যা ছিল প্রার্থী তালিকা মোটের উপর সেটাই কিন্তু এবারেও প্রার্থী তালিকা। তাহলে কি কোনো বদলে ভয় পাচ্ছেন? 2021-এ যে উইনিং কম্বিনেশন ছিল সেটাকে কি নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় জিততে পারবেন? সময় কথা বলবে। আমাদের তো মনে হচ্ছে এখন জেতার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে, ক্রমশ কম হয়ে আসছে। এবং এর আগে 2011 সাল থেকে শুরু করে যতদিন সাংবাদিকতায় আমার মনে পড়ছে, যতদিন আমি সাংবাদিকতা করছি, 2011 সালের পর থেকে 2006-07 সাল থেকে সাংবাদিকতা করছি, কিন্তু 2011 সাল থেকে এটাই আমার রুজিরুটি, ফুল টাইম প্রফেশন, 24 ঘন্টার পুঁজি আমার এটাই সাংবাদিকতা। আমি তাই বলছি 2011 থেকে আজ অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা প্রেস কনফারেন্স শুনেছি যখন তিনি প্রার্থী তালিকা প্রকাশ করেছেন। কিন্তু এতটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা প্রকাশ করার আগে কখনো নেননি। কখনো বলছেন মেঘের আড়াল থেকে খেলছে, কখনো বলছেন বাঙালি হোক অবাঙালি, আমার লোকগুলোকে তাড়িয়ে দেওয়া হলো, সরিয়ে দেওয়া হলো। সমস্যাটা কোথায়? প্রত্যেকবারই তো হয়। তাহলে এবারে আলাদা কোথায়? এবারে এইখানটাতেই আলাদা। আমরা বারংবার বলছি না এবারের ভোটটা অন্যরকম হবে। পশ্চিমবঙ্গে ভোট হয় না, ভোট করাতে হয়। সুস্থভাবে পশ্চিমবঙ্গে ভোট করাতে হয়। একেবারে প্রশাসনিক পদ থেকে শুরু করে পুলিশের পদ, ডিএম এসপি থেকে শুরু করে একদম ওসি অবধি বদলে যাবে। যে সমস্ত পুলিশ অফিসার বা প্রশাসনের ব্যক্তি যাদের বিরুদ্ধে অনুপ্রেরণায় অনুপ্রাণিত হওয়ার অভিযোগ, চটি চাটার অভিযোগ, মেরুদণ্ড বিক্রি রাখার অভিযোগ, সংবিধান এবং উর্দির শপথ নিয়ে যারা সেই শপথ পালন করেননি বলে অভিযোগ, প্রত্যেকেই যাদের বিরুদ্ধে যা করণীয় সেটা নির্বাচন কমিশন করতে শুরু করে দিয়েছে। তাই ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভয় পেয়েছেন, এই ভয়টা পাওয়া ভালো। ভয় পেয়েছেন তার কারণ তিনি বুঝেছেন এবারের বিষয়টা অন্যরকম। কারণ 2011 তো তিনি দেখেছেন, এভাবেই তো তিনি ক্ষমতায় এসেছেন। সে সময় প্রণব মুখার্জি না থাকলে, সেই সময় এভাবে ভোট না হলে, সুস্থভাবে ভোট না হলে 34 বছর সিপিএম যেভাবে ক্ষমতায় জিতেছিল, সেই 34-এর বামফ্রন্ট 8ম বামফ্রন্ট সরকার হতো, 9ম 10ম হতো কিনা আমরা জানি না। হ্যাঁ, এটা ঠিক, বামেদের বিরুদ্ধে ভয়ঙ্কর মানুষের ক্ষোভ ছিল, ভয়ঙ্কর অ্যান্টি ইনকামবেন্সি ছিল। মানুষ চাইছিল না আর বামফ্রন্ট সরকার, ঠিক যেমন মানুষ এখন চায় না তৃণমূল সরকার। তাই বলতেই হচ্ছে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে। না হলে এত দুর্নীতিগ্রস্ত মানুষদের প্রার্থী করা হয় না। শুধুমাত্র আমরা দেখলাম ব্যতিক্রম একটাই, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করতেন না, নাম করে একেবারে স্পষ্টভাবে আপনাদেরকে বলছি। পার্থ চট্টোপাধ্যায়, যিনি মমতা বলতে অজ্ঞান ছিলেন, এখনও অনেকটা আছেন, জ্ঞান ফিরেছে, সম্বিত ফিরেছে, কিন্তু পুরোটা এখন তার হুঁশ ফেরেনি। বুঝতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজন ফুরিয়ে গেলে কাউকে মনে রাখেন না। তাই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ব্যতীত সমস্ত দুর্নীতির অভিযোগে যারা অভিযুক্ত ছিলেন তারা বহাল তবিয়তে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে পুনরায় প্রার্থী করেছেন। না করলে হতো না। না করলে আসলে প্রার্থী এতগুলো কোথায় পাবেন? 294টা প্রার্থী,
অন্যান্য জগতের লোককে মমতা বন্দ্যোপাধ্যায় এবার প্রার্থী করেছেন, খেলোয়াড়দের প্রার্থী করেছেন, প্রাক্তন পুলিশ কর্তাদের প্রার্থী করেছেন, সবটাই ঠিক আছে, অসুবিধার কিছু নেই, তার দল তিনি করতেই পারেন। কিন্তু প্রতিকুর রহমানকে দলে নিয়েছেন, প্রতিকুর ভেবেছিলেন, মনে মনে অনেক লাড্ডু ফুটেছিল টিকিটটা পাবেন, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়, টিকিটটা দেননি। দলে নিয়েছেন ঠিকই, দলে বলছেন কাজে লাগাবেন, কিন্তু তৃণমূল কংগ্রেসে বিধায়ক সাংসদ না হলে দলে কতটা কাজ করার জায়গা আছে, আদৌ আছে কি আছে না, সেটা জনসমক্ষে সকলেই এখন তার জানা। যতক্ষণ আপনি দলে আছেন ততক্ষণ ওয়েল অ্যান্ড গুড এনাফ, যখনই আপনি দলে নেই টাটা বাই বাই হয়ে যাবে আপনার। মুকুল রায়কে মনে রাখেনি মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে একটা দুটো প্রতিকূলের কি হবে আমাদের সকলেরই জানা। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা আপনাদের মোটামুটি কম বেশি জানা, কিন্তু ভেবে দেখুন তো জ্যোতিপ্রিয় মল্লিকদের কি প্রার্থী হওয়ার কথা ছিল? ভেবে দেখুন তো, কুণাল ঘোষেদের প্রার্থী করা হলো। কুণাল ঘোষকে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে খাটিয়েছিলেন, তার পুলিশ গ্রেপ্তার করেছিল। তাহলে কেন করেছিল? এক, কুণাল নির্দোষ, তাহলে তার এতগুলো দিন নষ্ট করা হলো কেন? সেটা কি রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিশোধ ছিল, বনিবনার অভাব ছিল? যদি তাই হয়ে থাকে তাহলে গণতন্ত্র কোথায়? যে গণতন্ত্রের কথা কুণাল ঘোষরা এখন চিৎকার করে প্রত্যেক দিন বুক বাজিয়ে বলেন, যিনি নিজেই বলেছিলেন সারদার বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে নয় কুণাল ভুল সেদিন ছিলেন, নয় মমতা বন্দ্যোপাধ্যায় ভুল ছিলেন, তাহলে আসল ভুলটা কে ছিল সেদিনকে? প্রশ্ন করব না? হ্যাঁ, ভালো লেগেছে কয়েকজনকে মমতা বন্দ্যোপাধ্যায়, দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে সেবা করে গেছেন, তাদের তিনি টিকিট দিয়েছেন। তার মধ্যে অন্যতম দেবাংশু নিয়মিত সংবাদ মাধ্যমের ব্যাশিংয়ের শিকার হন, নিয়মিত সেখানে বিরোধী দলের যারা প্রতিনিধি আছেন, মুখপাত্ররা আছেন, নিয়মিত দেবাংশুকে একেবারে হোয়াইট ওয়াশ করেন প্রত্যেক দিন। তা সত্ত্বেও বেচারা সহ্য করে, তার সুফল সে পেয়েছে, ঘরে তুলতে পেরেছে। কিন্তু ভেবে দেখুন তো, শোভন বৈশাখী কতদিন ধরে দিদির অনুগ্রহ পাওয়ার চেষ্টা করছেন, কিন্তু পাচ্ছেন না। তবে ভালো লাগলো এত কিছু শেষেও মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে অন্যত্র সরে দাঁড়াননি, না হলে তার ফাইটার মেন্টালিটি বা তিনি যে লড়াকু, মনে হতো তিনি এলাকা ছেড়ে পালিয়েছেন। হারবেন কি জিতবেন সেটা সময় বলবে। মনে হচ্ছে যে তার অবস্থা ভবানীপুরেও এবার খারাপ আছে। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে 1956, বিষয়টা 19,000 প্লাস হবে, এটাই তফাৎ হবে। কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখব। বাঙালি তো হাড্ডাহাড্ডি লড়াই পছন্দ করে, ঘটি বাঙালের লড়াই, মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল আমরা দেখে অভ্যস্ত, আমরা ক্রিকেটে ভারত পাকিস্তানের লড়াই দেখে অভ্যস্ত, আমরা একটা লড়াই পছন্দ করি। সেই লড়াইটা দেখতে পাবো, যেটা নন্দীগ্রামে হয়েছিল সেটা এবার ভবানীপুরে হবে। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী ময়দানে নেমে গেছেন। শুভেন্দু অধিকারী আজকে থেকে সেখানে প্রচার শুরু করে দিয়েছেন, দেওয়াল লেখন চলছে, পোস্টার ব্যানার ফ্লেক্সে একেবারে ছয়লাপ হয়ে গেছে সেখানে। আমাদের প্রতিনিধি এসোনা কুন্ডু সেখানে গিয়েছেন, তার প্রতিবেদন আপনাদেরকে দেখাবো। কি মনে হচ্ছে নন্দীগ্রামের মতো কি ভবানীপুরে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারবেন? নন্দীগ্রামে 1956 ভোটের হার তৃণমূলের কাছে এখনো দগদগে ঘায়ের মতো, এবং ভবানীপুরে 20,000 বলেছেন আমাদের নেতা শুভেন্দু অধিকারী মহাশয়। তার থেকেও বেশি ভোটে পরাজিত হবেন বর্তমান মুখ্যমন্ত্রী, এবং তারপরে উনি হয়ে যাবেন এক্স মুখ্যমন্ত্রী, এবং এটার মাধ্যমে ওনার রাজনৈতিক জীবনের পরাজয় ঘটবে। কি মনে হচ্ছে? উনি তো বলছেন যে 50টা আসন নাকি পাবেন না। তো উনি অনেক কিছু বলবেন। বিজেপি 200-র উপরে সিট পাচ্ছে, ঠিক আছে, মানুষ তৈরি আছে। হ্যাঁ, একদম হারাতে পারবে, এটা শিওর। 2021-এ যেরকম শুভেন্দু অধিকারী হারিয়েছেন মুখ্যমন্ত্রীকে নন্দীগ্রাম থেকে, 2026-ও উনি মুখ্যমন্ত্রীকে ভবানীপুর থেকে হারাবেন, এটা নিশ্চিত। কেন এই বাংলায় কিছু নেই, উনি পুরোটা ধ্বংস করছে। পরিবর্তন চাই, বাংলার মানুষেরাও চাইছে, বাংলার ছেলেমেয়েরাও চাইছে। শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, কর্মক্ষেত্র নেই, নারী সুরক্ষা নেই, নারী সম্মান নেই, শিল্প উন্নয়ন নেই, কিচ্ছু না। ওনার কাছে শুধু ভাতা আর ভাতা। ভাতা দিয়ে তো আর চলে না। আজকালকার যুব সমাজের ছেলেমেয়েরা চাকরি চাইছে, ওনার কাছে চাকরি মানে ভাতা, কিন্তু চাকরি উনি দিতে পারছেন না। উনি অপদার্থ মুখ্যমন্ত্রী। তো যেরকম ভাবে উনি নন্দীগ্রামে হারিয়েছেন মমতা ব্যানার্জিকে, সেরকম ঠিক সেম ভাবে উনি ভবানীপুরেও হারতে চলেছেন। মমতা ব্যানার্জির জয়, পরাজিত, মমতা ব্যানার্জি এমনি পরাজিত হয়ে যাবেন ভবানীপুর থেকে। জেতার কোনো, শুভেন্দু অধিকারীর কাছে জেতার কোনো চান্স নেই। বাংলার মানুষদের কাছে সেটা স্পষ্ট, ওনারা ডিসাইড করবেন। ভবানীপুরের মানুষের কাছে এটা 2026-এর লাস্ট একটা ডিসিশন, তারা কাকে ভোট দেবে না নেই, তারা সবকিছু জানছেন, বুঝছেন, তাদের কাছে সবটা স্পষ্ট। মানুষের মনে পরিবর্তন, মানুষরা পরিবর্তন চায়, বাংলার মানুষেরা।
সেই অনুযায়ী ভোট দেবেন তারা, তাদের ডিসিশন করবে। কিন্তু আমার মতে মনে হয় ভবানীপুর থেকে মমতা ব্যানার্জি পরাজিত হবেন শুভেন্দু অধিকারীর কাছে। ধন্যবাদ। অবশ্যই হারাতে পারবেন, এবং আগেরবার তো উনি নন্দীগ্রামে হারিয়ে অলরেডি এসছেন, আমরা জানি সবাই, 1956 ভোটে। এবারে তো ভবানীপুর নন্দীগ্রাম দু জায়গা থেকেই মমতা ব্যানার্জি হারবেন। আমরা সেইভাবেই এগিয়ে চলেছি, সেই আশাবাদী আমরা যে বিজেপি আমরা জিতছে, বিজেপি সরকার গঠন হচ্ছে এবং মমতা ব্যানার্জির মানে বিদায় হচ্ছে। কিন্তু আপনারা তো 50টা আসন পাবেন না উনি বলছেন। দেখুন, সেটা ওনার ভাবনা, এবার ওনার ভাবনাতে তো আমরা হস্তক্ষেপ করতে পারি না। আমরা তো জানি আমরা কিভাবে এগোচ্ছি, দাদা আমাদের কিভাবে পথ দেখাচ্ছেন, এবং বিজেপি সরকার গঠন হলে কিভাবে নারী সুরক্ষা, শিক্ষা, চাকরি, সমস্ত শিল্প, সমস্ত কিছু দিক দিয়ে আমাদের মানে পশ্চিমবঙ্গ গড়ে উঠবে। তো এখানে যেখানে মমতা ব্যানার্জি বলছেন আমরা এগিয়ে বাংলা, তো উনি পিছনের দিক থেকে এগিয়ে আমরা বলবো। উনি কোনো কিছুই আজ পর্যন্ত করতে পারেননি, টোটালি ফেলিওর। তো আমরা চাই বিজেপি সরকারটা গঠন হোক, এবং হবেই। মমতা ব্যানার্জির মানে কিছুই উনি করতে পারবেন না। শুভেন্দুদা জিতবেন, জিতছেন, জিতবেন। বলছেন এই প্রথম শুভেন্দুদা আমাদের ভবানীপুর থেকে দাঁড়াচ্ছে। নন্দীগ্রামে তো উনি ভূমিপুত্র, উনি দাঁড়িয়েছিল। মমতা ওখানে জোর করে গেছে, জানি না কি জন্য উনি হঠাৎ গেল যে আমি ওখান থেকেই লড়বো, তো উনি ওখানে হারলো। 2000 সামথিং ভোটে উনি ওখান থেকে হেরেছে। তো উনি এবারে শুভেন্দুদা কি করলো, ভবানীপুরে আগে থেকে কিন্তু আপনি একটা জিনিস ফলো করেছেন কি, মমতা ব্যানার্জি কিন্তু ভোট ডিক্লেয়ার করার আগেই বিজেপি কিন্তু ডিক্লেয়ার করেছে, সেখানে কিন্তু শুভেন্দুর নাম আগে ভবানীপুরে পাঠিয়ে যে শুভেন্দু ভবানীপুর থেকে লড়ছে। আজকের ডিক্লেয়ার হলো যে ভবানীপুরে মমতা ব্যানার্জি দাঁড়াচ্ছে। তো টাল বাহানার পরে উনি দাঁড়াবে কি দাঁড়াবে না এই নিয়ে সংশয় ছিল। 3:30টার পরে বুঝতে পারলাম না উনি ওখান থেকে দাঁড়াচ্ছে। তার মানে কি এটা ভয়ের বাতাবরণ হয়ে গেছে মমতা ব্যানার্জি নিজেরই, যে আমি দাঁড়ালে জিতবো কিনা। কিন্তু 100% মমতা ব্যানার্জি এবার জিততে পারবে না। কিন্তু উনি তো বলছে আপনারা 50টা আসনও পেরোতে পারবেন। হ্যাঁ, উনি যেটা বলছে তো ভয়ের বাতাবরণ। উনি কখনো বলছে বিজেপি 0 পাবে, বিজেপি 2 পাবে, 3 পাবে। কেন? কর্মীকে চাঙ্গা রাখার জন্য। কর্মীকে চাঙ্গা করতে হবে। কর্মীকে যদি বলে না মনে হয় আমি হারবো, এরকম ব্যাপার তো যদি হয়ে থাকে কর্মীরা তো কাজ করবে না। ভাইপো আর ওনাকেই শুধু দৌড়াতে হবে। ভাইপো স্লিপ ধরবে তো উনি হয়তো এসআইআর কার নাম আছে না এই দেখবে, এইভাবে তো ভোট হয় না। কর্মী চাঙ্গা করার জন্যই উনি উঠে পড়ে লেগেছে যে 50টা বেশি আসন পাবে না। কিন্তু আপনারা তো রীতিমতো খুনের হুমকি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা খুনের হুমকি দিই? উনি তো খুনের রাজনীতি করেই তো উনি সিএম 14 বছর ধরে রয়েছে। আমরা বা কবে দিলাম আমরা? উনি কি বলেছে আপনি ভালো করে দেখুন। প্রথম কথা, উনি এক বিশেষ কমিউনিটিকে নিয়ে উনি মাথায় করে নাচে, এটা সারা বাংলা দেখছে। সেদিনকারে যখন আমাদের ব্রিগেড মিছিল ছিল, তখন যে বাসটা আসছিল শশীবাজার বাজির পাশ থেকে, সে ভিডিও ফুটে সবার সামনেই আছে। বাস থেকে কেউ ঢিল মারতে পারে না, ঢিলটা মারছিল রাস্তা থেকে। তারপর যখন মারের বদলে পাল্টা মার হয়েছে, তখন বলছে যে বিজেপি বাস থেকে ছুড়েছে। বাসের মধ্যে নাকি শশীবাজার বলেছে বোমাও আছে। একটা জিনিস লক্ষ্য করবেন, যাদের যাদের মেরেছিল বিজেপি ইট পাটকেল নাকি মেরেছে, তাদের প্রথম যখন প্রেস কনফারেন্সে কারোর ব্যান্ডেজ ছিল না। যখন উনি শশীবাজার যখন উনি টিএমসি প্রেস কনফারেন্স করলো, তখন দেখা গেলো ওনার এখানে ব্যান্ডেজ, আরও 5 জনকে তো পুরো কাপড়ে চোপড়ে মুড়িয়ে নিয়ে এসে দাঁড় করিয়ে রাখলো। তো এইসব নাটক আর চলবে না, জনগণ এসব নাটক আর নেবে না। নাটক পাবলিক বুঝে গেছে। কি মনে হচ্ছে এবার কি আসনটা মানে ভোটটা কি তৃণমূল বনাম বিজেপি হবে না তৃণমূল বিজেপি বনাম বামফ্রন্ট হবে? না, বামফ্রন্ট তো বাড়ি দেন না, বামফ্রন্ট ফিগারে নেই। ওটা সিপিএম এর বি টিম, এই টিএমসির বি টিম হচ্ছে আমাদের বামফ্রন্ট। এর কোনো কাজ নেই, খালি এসছে ওকে সাপোর্ট করার জন্য। আমাদের যে কটা হিন্দু ভোট আছে সেটাও বামফ্রন্ট যদি কিছুটা কেটে নেয়, তাহলে মমতা ব্যানার্জির সুবিধা হবে। দুধেল গাইগুলো তো মমতা ব্যানার্জিকে ভোট দেবে। তো আমাদের যেগুলো কিছু হিন্দু আছে তারা তো কি করবে, তারা যারা সিপিএমকেই ভোট দিয়েছে তারা সিপিএমকেই দেবে। সিপিএমকে ভোট দেওয়া মানে সে ভোটটা নষ্ট, এটা সাধারণ মানুষকে বুঝতে হবে। সিপিএমের এবারে দাঁড়ানো উচিতই হয়নি। আমার মনে হয় সিপিএম এবার যদি না থাকতো, পরে সিপিএম আপনার বিরোধী হিসাবে থাকতে পারতো। কারণ টিএমসি তো চলে যাচ্ছে, টিএমসি চলে যাওয়া মানে আর ব্যাক করবে না। ওয়ান ম্যান আর্মি হিসাবে দল হয় না, দল হচ্ছে মমতা ব্যানার্জি মানে টিএমসি, টিএমসি মানে মমতা ব্যানার্জি। উনি যখন চলে যাবে টিএমসি থাকবেই না। কোথাও দেখবেন না পোস্টার, ইতিহাস সব লোক ভুলে যাবে যে মমতা ব্যানার্জি বলে কেউ ছিল। তো সিপিএম কেন যে এবারে আসন ভাগাভাগি করছে আমার মাথায় আসছে না, কারণ সিপিএমে একটা ভোটও পাবে না। আগে আপনাদেরকে বেশ কয়েকটা কথা বলে দিই, এখনও কিন্তু ময়দানে নামতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল থেকে হয়তো প্রচারে তিনি নামবেন, তার সাগরেদরাও নামবে। কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পারবো ভবানীপুরে, যেটা দেখেছিলাম নন্দীগ্রামে। তবে নন্দীগ্রামটা মমতা বন্দ্যোপাধ্যায় কেন ফাঁকা রেখে দিলেন? নন্দীগ্রামে তাহলে কি অপরাজেয় শুভেন্দু অধিকারী? শুভেন্দু অধিকারীর তাহলে কি পূর্ব মেদিনীপুরে কোনো বিকল্প নেই?
কোথাও কি সারেন্ডার করছেন নন্দীগ্রামে? নন্দীগ্রামে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়ে রাখতে পারতেন, একটা আরেকটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতাম, কিন্তু সেটা হলো না। অর্থাৎ বোঝা যাচ্ছে পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারীকেই চ্যালেঞ্জ করার মতন কোনো শক্তি নেই। যাক, অন্তত পূর্ব মেদিনীপুর অবধি। উত্তরবঙ্গে তো তৃণমূলের অবস্থা খারাপ, কোনো ক্রমে সেখানে জিটিএর সঙ্গে সেখানে গোর্খা জনমুক্তি মোর্চার পার্টির সঙ্গে সেখানে ম্যানেজ করেছেন তিনি, ওখানে কোনো রকমে একটু মুখ রক্ষার চেষ্টা করছেন উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গেও কি সেরকম মুখ রক্ষা করার কোনো জায়গা নেই তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের? এবং এবার বিজেপি আগে ভাগে প্রার্থী তালিকা বের করে দিয়েছে, 2-1 দিনের মধ্যে সম্পূর্ণ প্রার্থী তালিকা বেরিয়ে যাবে। বিজেপির পিছিয়ে পড়া যে মনোভাব দেখা যেত এতদিন, সেটা কিন্তু এবারে হচ্ছে না। একদম শেয়ানে শেয়ানে টক্কর লড়াইয়ে প্রচারের পর্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনায় 6 গোল মারছে বিজেপি। প্রথম দিন থেকেই প্রচারে নেমে গেছে। বিজেপির দেওয়াল লিখন শেষ, তৃণমূলের দেওয়াল লিখন এখনো শুরুই হয়নি। এবারের ব্যাপারটা তাই একটু হলেও আলাদা। এই যে প্রশাসনিক রদবদল হলো, প্রশাসনিক রদবদলের কি প্রয়োজন ছিল না? আমি সাধারণ মানুষ, যারা আমার সাধারণ দর্শক আছেন, যারা কোনো রাজনীতি করেন না সরাসরিভাবে, তাদেরকে প্রশ্ন করছি। ভেবে দেখুন তো, যে পুলিশ অফিসাররা এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যত সেবা করলেন, একজন পুলিশ অফিসার যখন শপথ নেয়, সে তখন মানুষকে রক্ষা করার শপথ নেয়, সে তখন উর্দির শপথ নেয়, সংবিধানের শপথ নেয়, কর্তব্যের শপথ নেয়। এই শপথগুলো ভুলে গিয়ে তারা যখন চটির শপথ নেয়, তারা যখন কোনো রাজনৈতিক দলের তাবেদারি করার শপথ নেয়, তখন কি তারা তাদের ডিউটিটা পালন করে? এই মানুষগুলোকে কি ডিউটিতে রাখা উচিত? আপনাদের প্রশ্ন করছি আমি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তো এমনি হুমায়ুন কবির, আমি পুলিশ কর্তা হুমায়ুন কবিরের কথা বলছি, তাকে এমনি তো টিকিটটা দেননি, দলের সঙ্গে সখ্যতা ছিল বলেই তো দিয়েছেন। আজকে রাজীব কুমারকে তো এমনি টিকিটটা দেননি, আজকে রাজীব কুমারকে টিকিটটা দিয়েছেন রাজ্যসভার পুরস্কার হিসেবেই তো। তাহলে এই রাজীব কুমার যখন দলে ছিল, যখন মাফ করবেন, দল আর পদ তো একই, এখন তৃণমূল কংগ্রেসের পদ আর পুলিশের পদ একই রকম কার্যত হয়ে গেছে। মুখ থেকে বেরিয়ে গেল সত্যি কথাটাই। অর্থাৎ পদে থেকে পুলিশের চেয়ারে বসে, হট সিটে বসে যখন আপনি কোনো রাজনৈতিক দলকে সার্ভ করেন, এই মানুষগুলোর কি সত্যি পদে থাকার অধিকার আছে? তাদের কি সত্যি কোনো থানার আইসি কিংবা এসিপি, এডিসিপি কিংবা এসপি, সিপি তাদের কি রাখা উচিত, ডিএম রাখা উচিত? তাহলে নির্বাচন কমিশন ভুলটা কোথায় করছে? নির্বাচন কমিশন তো সঠিক কাজটাই করছে। দুর্ভাগ্য, নির্বাচন কমিশন যে কাজটা এখন করছে, সেটা যখনই ক্ষমতায় থাকুক 5 বছর এমনটাই থাকা উচিত। এমন পুলিশ কর্তাদের থাকা উচিত যারা নিউট্রাল, যারা মানুষকে সেবা দেবে। আমাদের ট্যাক্সের টাকায় পুলিশের বেতন হয়, সাধারণ মানুষের, জনগণের ট্যাক্সের টাকায়। তাহলে তারা জনগণকে সার্ভ না করে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে পরিষেবা দেবে কেন? তাদের কথা শুনবে কেন? তাদের কথা শুনে সাংবাদিকদের কেস দেবে কেন? তাদের কথা শুনে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের কেস দেবে কেন? তাদের কথা শুনে মানুষকে যে পরিষেবা দেওয়ার কথা, সেই পরিষেবায় খামতি হবে কেন? এই প্রশ্ন করাগুলো কি অপরাধ? বলুন তো। এবং সবশেষে বলতেই হবে, আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সটা শুরু করলেন, আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটতে হাঁটতে ট্রেডমিলে একেবারে বাজেট বানিয়ে দেন, যিনি হাঁটতে হাঁটতে কবিতা লেখেন, ঘুমোতে ঘুমোতে উপন্যাস লিখে ফেলেন, যিনি কি বলবো, যিনি একদম রাজনৈতিক মিছিল করতে করতে একটা গানের সুর লিখে ফেলেন, ধর্ণা দিতে দিতে ছবি এঁকে ফেলেন, তিনি 294 জন প্রার্থী তালিকা এত ফিট মমতা বন্দ্যোপাধ্যায় উচ্চারণই করতে পারলেন না। 100টার পর হাঁপিয়ে গেলেন, বাকিটা এক পাতা, 100টাও তিনি করতে পারেননি, এক পাতা করেছেন। তারপরে বাকিগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার থেকেও বেশি ফিট, অবশ্যই ফিট, তাকে দিয়ে পড়ালেন। রাজনৈতিক কচকচানি অনেক করলেন, ওগুলো তার ক্ষোভের বহিঃপ্রকাশ, তার রাগ, তার হতাশা ঝরে পড়ছিল, ক্ষমতা তার হাত থেকে কার্যত চলে গেছে। মডেল কোড অফ কন্ডাক্ট এক একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স নামিয়ে পড়বে এখন নির্বাচন কমিশন। প্রতিবারই করে, নতুন কিছু করছে না, কিন্তু নির্বাচন কমিশন এবার একটু বেশি কড়াকড়ি করছে। একেবারে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রাণিত যারা ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতাতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর শপথ যারা নিয়েছিলেন, তাদের চিহ্নিত করে করে এক একটা বিধানসভা কেন্দ্রের কাউকে পর্যবেক্ষক, কাউকে অন্য দায়িত্ব, কাউকে ছোট দায়িত্ব, এরকম করে রাজ্যের বাইরে পাঠিয়ে দিচ্ছে। রাজ্যে থাকলে তো তারা বিভিন্ন রকম কলকাঠি নাড়বে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভোটিং মেশিনারি, একটা মেশিনারির মাধ্যমে, ওই যে বলি না ভোট হয় না, ভোট করাতে হয়, তো যেভাবে ভোট করাতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভোটিং মেশিনারি ছিল, সেই ভোটিং মেশিনারিটাকেই ভেঙে ফেলেছে নির্বাচন কমিশন।
মেঘের আড়ালে কোনো ইন্দ্রজিৎ নেই। একেবারে সামনাসামনি যুদ্ধ হচ্ছে, ধর্মযুদ্ধ। একদিকে রামের সেনা, একদিকে রাবণের সেনা। এবার রামের নাম তো নিশ্চয়ই রাবণ পছন্দ করবে না। স্বাভাবিকভাবে এক্ষেত্রে রাবণ কারা আমরা বুঝে নিতে হবে। যারা রামের নাম শুনে খেপে যায় তারাই তো রাবণ। এই ধর্মযুদ্ধেও তারা সেই শক্তি, সেই অসুরী শক্তি, তাদেরকে পরাজিত করতে হবে, না হলে পশ্চিমবঙ্গের উন্নতি সম্ভব নয় নয় নয়। আবারও বলছি, ভোটটা দিতে হবে, যার যেখানে পছন্দ ভোটটা দিন, ভোটটা দিতে হবে। কেউ বাড়ি বসে থাকবেন না। এবারের ব্যাপারটা বাংলার জন্য খুব গুরুত্বপূর্ণ। 2011 যেমন বাংলার একটা নির্ণয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, বাংলার ভবিষ্যতের জন্য, কিন্তু সেই ভবিষ্যৎ দুর্ভাগ্য আমরা তৈরি করতে পারিনি। আমরা এমন একটা সরকার এনেছিলাম পশ্চিমবঙ্গে, যেই সরকার সিপিএম চলে গেছে, কিন্তু সিপিএমের খুব মডিফাইড খারাপ সংস্করণ এসেছে, মডিফাইড এবং খারাপ সংস্করণ। সিপিএম কর্মসংস্থান তৈরি করতে পারেনি, মমতা বন্দ্যোপাধ্যায় আরও বেশি তৈরি করতে পারেননি। সিপিএম কলকারখানা বন্ধ করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় আরও বন্ধ করেছেন। ডবল ডবল চাকরির ঢপ দিয়েছেন, ট্রিপল ট্রিপল চাকরি চলে গেছে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। আমরা এই অবস্থার পরিবর্তন চাই। আমরা কোনো রাজনৈতিক শক্তির পরিবর্তনের কথা বলছি না, আমরা ব্যবস্থার পরিবর্তনের কথা বলছি। এবং এই ব্যবস্থার পরিবর্তন এই রাজনৈতিক শক্তি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পরিবর্তন ছাড়া সম্ভব নয়, একথাও বলতেই হয়। তাই বিদায় নেওয়ার আগে বলে যাচ্ছি, বন্ধু, ধর্মযুদ্ধে আপনিও অংশীদার। আপনার এক একটা ভোট মূল্যবান। ভোট দেওয়ার আগে সেই সব কথা চিন্তা করবেন, ভেবে চিন্তে ভোট দেবেন। আগামীকাল আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, আপনাদেরই এই প্রিয় চ্যানেলে, যার নাম পলিটিক্যাল ডেইলি।